আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, সবার দৃষ্টি সোহরাওয়ার্দীতে, আজ আওয়ামী লীগের বর্ণাঢ্য সম্মেলন। 13,140 জন কাউন্সিলর ও ডেলিগেট সহ 50,000 অতিথি অংশ নেবেন। আমাদের সময় ওমরা কার্যক্রমের অনুমোদন পেল 174 সংস্থা, তালিকায় আছে মানব পাচারের সঙ্গে জড়িত এজেন্সিগুলো। সকালের খবর, আলোচনার শীর্ষে সাধারণ সম্পাদক পদ পরিবর্তন নিয়ে জল্পনা কল্পনা আওয়ামী লীগের কাউন্সিল। যায় যায় দিন, নজিরবিহীন নিরাপত্তা বলয়। দৈনিক ইনকিলাব, আওয়ামী লীগের 20তম কাউন্সিল আজ, পরিবর্তনের ইঙ্গিত। ভোরের কাগজ, রোজ গার্ডেন থেকে সোহরাওয়ার্দী উদ্যান। আলোকিত বাংলাদেশ, প্রত্যাশার সম্মেলন শুরু। আমাদের অর্থনীতি, কাল ঘোষণা কে হচ্ছেন সাধারণ সম্পাদক, আশরাফ না কাদের। দৈনিক দিনকাল, আওয়ামী লীগের 20তম কাউন্সিল আজ থেকে শুরু সোহরাওয়ার্দীতে। দৈনিক সংগ্রাম, পদ পদবি নিয়ে থাকছে চমক, কমিটি হবে নির্বাচনমুখী। আওয়ামী লীগের 67 বছরের ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ 20তম জাতীয় কাউন্সিল আজ। দৈনিক করতোয়া, সম্মেলন ঘিরে হুমকি নেই, নিরাপত্তা ভালো, স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় দিনটি বাংলাদেশেরই। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ফরেন ইনভেস্টার্স লুকওয়ার্ম অ্যাবাউট বাংলাদেশ বন্ডস। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম, মানে পুরোটাই পুরোটা জুড়ে। আমি অন্য শিরোনাম খুঁজতে গিয়ে আপনি দেখছেন যে না, কোনো কাগজে প্রধান শিরোনাম, পার্শ্ব শিরোনাম সবই আসলে আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে। তো এবং যেটি সবচেয়ে বেশি যেটি বলা হচ্ছে যে বর্ণিল সম্মেলন এবং অতীতের সববারের চাইতে সবচাইতে জাঁকজমকপূর্ণ সম্মেলন। অবশ্যই সত্য একটি বিষয়। অবধারিত এত বড় রাজনৈতিক উৎসব, মানে উৎসবেই আমরা বলবো, এত বড় উৎসবের আমেজ, এত বড় উৎসব, এত বড় বর্ণাঢ্য আয়োজন অতীতে কোনো বাংলাদেশের রাজনৈতিক দলের হয়নি। এমনকি আওয়ামী লীগের ইতিহাসও সেটি ঘটেনি। আপনি যদি দেখেন 1949 সালে রোজ গার্ডেনে যখন এই দলটির প্রতিষ্ঠা বা জন্মলগ্ন শুরু হয়েছিল, সেই সময় মাওলানা ভাসানীকে সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক সাহেবকে সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন শেখ মুজিবুর রহমান নামেই খ্যাত ছিলেন, তাকে যুগ্ম সম্পাদক করে যে দলের যাত্রা শুরু। ক্রমান্বয়ে এই দলটি তার একটা অবস্থান তৈরি করা এটা সময়ের একটা বিষয় ছিল। পরবর্তী ধরনের নানা রকম ঘাত ছিল, প্রতিঘাত ছিল, কাকমানি সম্মেলনের বিভক্তি ছিল, এবং বঙ্গবন্ধু এই ঘাত প্রতিঘাতের ভিতর দিয়েই আমরা বলতে পারি যে আস্তে আস্তে দলটির দায়িত্ব তিনি তুলে নিয়ে আসছেন, এবং তিনি এই দলটির পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দিকে আওয়ামী লীগকে ধাবিত করলেন। 60-এর দশকটাই ছিল আওয়ামী লীগের জন্য একটা বর্ণাঢ্য একটি সময়। সেই সময় কিন্তু এরকম একটা সম্মেলন কখনো চিন্তাও করতে পারেনি। সেই সময়টুকু ছিল এক ধরনের, বঙ্গবন্ধু বেশিরভাগ সময় কারান্তরীণ থাকতেন এবং তার সহকর্মীরা রাজনৈতিক দলটি পরিচালনা করত। এমনকি আপনি 69-এর ওই সময়টুকু যখন গণঅভ্যুত্থানের পার্ট বা তার আগে পরের সময়টুকু তো একটা বড় সংকট ছিল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। তখন আমিনা বেগম নামে এক নারী দলটির প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার দলীয় অফিসে। এবং ইতিহাসের অনেকগুলো অধ্যায় আপনি যদি দেখি, আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী যদি আমরা পর্যালোচনা করে দেখি বা তার পরের অংশ দেখি, বঙ্গবন্ধু যখন মাওলানা চক্রবর্তীর সঙ্গে যখন মাওলানা ভাসানী দল ত্যাগ করলেন, তো মাওলানা চক্রবর্তী এই দলের সভাপতির দায়িত্ব নেন, বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক হলেন। এবং সেই সময় থেকে বঙ্গবন্ধুর একটা চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জটা 1963 সাল থেকে বঙ্গবন্ধু নতুন ভাবে দলটিকে চাঙ্গা করলেন বা ধাবিত করলেন। এবং আমরা স্বাধীনতার সময় যেন 1970 সালে যে ইলেকশনে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে এবং আওয়ামী লীগকে রায় দিল এই কারণে যে এই দলটির নেতৃত্বে আস্থা ছিল যে দলটি বাংলাদেশ নামক একটি দেশ প্রতিষ্ঠা করতে পারে, এবং সেই দলটি তাই করলো। এবং আপনি দেখেন 1971 সালে আমরা যদি মুজিবনগর সরকারের ইতিহাসটুকু দেখি, সেই সময় আমরা কি দেখেছিলাম, যেভাবে সরকার গঠন করা হয়েছিল, সেক্টর কমান্ডার গুলো বিভক্ত করলো পুরোটাই আওয়ামী লীগের নামে, এবং বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ এবং আটকের আগে তার স্বাধীনতার ঘোষণা, তার বলিষ্ঠতা, তার দৃঢ় নেতৃত্বের যে ধারাবাহিকতা এই অংশগুলো ছিল। 1975 সালের 15 আগস্টের পর এই দলটি আবার ভয়ঙ্কর একটা বিপর্যয়ের মধ্যে পড়েছিল। সেই সময় সৈয়দ জৌহর তাজউদ্দিন আর মিজানুর রহমান চৌধুরী যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করলেন।
তাদের একটা বলিষ্ঠতা ছিল। মিজান চৌধুরীকে তখন একটা এই পার্টির একটা লিডারশিপের বড় একটা তার সাংগঠনিক ক্যাপাসিটি, জোরে তাজউদ্দিনের একটা ইমেজ ছিল, তাজউদ্দিন সাহেব যে ইমেজটুকু কাজ পুঁজি করে আবার যাত্রা শুরু করেছিল। যদিও এর পরপরই কাউন্সিলের মধ্যে মালক উকিল সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন, আমরা সেটি দেখেছিলাম, এবং ক্রমান্বয়ে আব্দুর রাজ্জাক আবার লিডারশিপে চলে আসলেন, যিনি আগেও ছিলেন সে বলিষ্ঠতার মধ্য দিয়ে। 1981 সাল ছিল যেদিন এখন আমাদের যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি তখন ভারতে অবস্থান করছিলেন, কারণ 75 সালের সে নৃশংসতার সময় তিনি বাংলাদেশে ছিলেন না। সেই একটা অবস্থান থেকে আপনি ধরুন যাত্রাটা, এরশাদ বিরোধী আন্দোলন, 86 সালের ইলেকশন, 91 সালে সবাই ভেবেছিল যে সরকারের পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণ করবে, কিন্তু সেই সময় ফলাফলটা ঠিক গণতন্ত্রের এটি হলো শোভাবর্ধন। সবার ধারণাটুকু সঠিক ছিল না। ধারণাটুকু এই কারণে ঘটলো যে বিএনপি ক্ষমতা চলে আসলো, আওয়ামী লীগ আরেকটা অংশ 92 সালে জিল্লুর রহমান সাহেবকে আবার নিয়ে আসতেন। জিল্লুর রহমান সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাধারণ সম্পাদক ছিলেন, আবার শেখ হাসিনার সাধারণ সম্পাদক। এই যাত্রা শেখ জিল্লুর রহমান সাহেব দ্বিতীয়বার 97 সালে আবার সাধারণ সম্পাদক পদে আবার পুনর্নির্বাচিত হলেন। 1902 সালে একটা ক্রাইসিস মোড়তে আওয়ামী লীগকে আরেক দফা আমরা সেই সময় দেখেছিলাম আব্দুল জলিল সাহেবকে সাধারণ সম্পাদক করে নিয়ে আসা। আর 2007 আপনার ওই সময়টা সামরিক নিয়ন্ত্রিত সরকার যখন ক্ষমতা আসলো, সেই সময় একটা নাটকীয়তা পরিপূর্ণ ছিল। জলিল সাহেব রাজনীতি করবেন, ছেড়ে দেবেন, শেখ হাসিনা আটক হলেন। তারপর আমরা মুকুল বোস 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি, তার কিছু বক্তব্য বিবৃতির কারণে ওবায়দুল কাদের কারান্তরীণ চলে গেলেন। ওবায়দুল কাদের কারান্তরীণ হওয়ার পর মুকুল বোস সামনে আসলেন। মুকুল বোসের পরে ছিল সৈয়দ আশরাফ। কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম হুট করে যখন ওবায়দুল কাদের নেই, মুকুল বোসের কিছু বক্তব্য বিবৃতি নেত্রীকে তার প্রতি বিরাগ ভাজন করে তুলে এক সময় সৈয়দ আশরাফ লাইমলাইটে চলে আসলেন। সৈয়দ আশরাফ টানা দীর্ঘ সময় সাধারণ সম্পাদক ছিলেন। আমরা 111 সময়কাল যদি দেখি, এবং তার পরবর্তী সময় আওয়ামী লীগ যখন 2008-এ আবার ক্ষমতা আসলো, 9-এ পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ করলো, আমরা সেই সময় দেখেছিলাম 2012-13 সালের দিকে সৈয়দ আশরাফ আরেক দফা চলে আসলেন এবং টানা অনেকদিন ধরে ছিলেন। একটা দীর্ঘ সময় আমরা বলতে পারি জিল্লুর রহমানের পর আপনার সৈয়দ সাজেদা চৌধুরীর পরে একটা বড় ইয়ে ছিল। আমি শেষ করছি ওই জায়গাটুকুতে। এইবারটা অন্যরকম একটা আয়োজন, যেটা আপনাকে এত বড় আয়োজন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বর্ণিল একটা আয়োজন। আপনি টেকনাফে গিয়ে দেখেন সেখানে আওয়ামী লীগের সেখানে কোনো ঘটনা না, কিন্তু সেখানেও আপনি দেখবেন তোরণ নির্মাণ করা হলো, সেখানেও আলোকসজ্জা করা হলো। আমি তো গত কয়েকদিন সন্ধ্যার পর ওই দিন একটা অনুষ্ঠানে দাওয়াতে যাচ্ছিলাম গতকালকে, এবং আজকেও আপনাদের অনুষ্ঠানে আসার সময় ঢাকা শহরে এত আলো কেউ কখনো দেখেনি। এত বিদেশি অতিথিরা আমাদের দেশে অতিথি এসেছিলেন। আমাদের দেশে অতিথি অনেক রকম অনুষ্ঠান হয়েছিল। আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, উৎসব মুখের কোনো শেষ ছিল না, কিন্তু এত আলো কেউ কখনো দেখেনি। আর এটাই ছিল একটা বড় বিষয় যে এই প্রথম যে মানে আওয়ামী লীগের তার মানে একটা ক্ষমতাসীন দল হিসাবে যে একটা অবস্থানটুকু, সেই জায়গাটুকুতে তারা তাদের এই অনুষ্ঠানটার মধ্যে তার দলটাকে নতুন জায়গায় নেওয়ার জন্য এই বর্ণিল আয়োজন করলো বলে আমি মনে করি, এবং যেটা একটা নতুন প্রতিফলন আমরা দেখতে পাই। তো সম্মেলন ঘিরে সভাপতি সবচেয়ে বেশি সামনে যেটি আলোচনায় আসে সেটা হচ্ছে নেতৃত্ব নির্বাচনের বিষয়। রাইট। বিশেষ করে এইবার যেটি বলা হচ্ছে যে সাধারণ সম্পাদক পদ নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা, সংবাদপত্রের শিরোনামগুলোতেও কিছু ধারণা স্বাভাবিকভাবে বলা হয়েছে। খুব স্বাভাবিকভাবে এই কারণে মানে আওয়ামী লীগের মধ্যে দলের সাধারণ সম্পাদক কে হচ্ছেন, মানে সৈয়দ আশরাফ যেহেতু একটা দীর্ঘ সময় এই দায়িত্ব ছিলেন, দ্বিতীয়ত হলো তার সম্পর্কে একটা বিষয় ছিল, তিনি অসাধারণ একজন ভদ্রলোক মানুষ, মার্জিত রুচির একজন মানুষ, তার মধ্যে একটা পজিটিভ একটা ধারণা ছিল। কিন্তু সাংগঠনিক কর্মদক্ষতার প্রশ্নে 2018 ইলেকশন উপযোগী একটি কমিটি শেখ হাসিনাকে করতে হবে। যদি আপনার অতীতটা আমরা টেনে আনি, আপনি এর আগে ধরেন অনেক অভিমান, অনেক ক্ষোভ থেকে শেখ হাসিনা অনেক অখ্যাত অজ্ঞাত যারা জাতীয় রাজনীতির কোনো বিষয়বস্তু ছিলেন না, তাদেরকে দলের গুরুত্বপূর্ণ অবস্থান দায়িত্ব দিয়েছিলেন 2009-এ, এবং 2013-তে আবার যে সম্মেলনটুকু হলো সেই সময় আবার একইভাবে তারা ধারাবাহিকতা রক্ষা করলো। কিন্তু আমরা কি দেখলাম, আপনি ধরেন দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক কিংবা যুগ্ম সম্পাদক দায়িত্ব নেওয়ার পর সারা বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম করার মতো ক্ষমতা অনেকের মধ্যে আমরা দেখিনি। এমনকি সৈয়দ আশরাফ দলীয় কার্যালয়ে যেতেন না, দলের সভাপতি সাধারণ সম্পাদক দুটি দায়িত্বেই শেখ হাসিনাকে পালন করতে হতো, যেহেতু সাধারণ সম্পাদক অ্যাক্টিভ ছিলেন না। সেই কারণে একটা বিষয় ছিল, সেই ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন যে আমরা শোনা যাচ্ছে বা আবাসও বলতে পারেন আপনি, সেটা হলো ওবায়দুল কাদেরকে ঘিরে একটা প্রাণ চাঞ্চল্য তৈরি হলো দলের অভ্যন্তরে। কারণ ওবায়দুল কাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন, ওবায়দুল কাদের দলের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন সময় ছিলেন, তার বিশ্বস্ততা, তার যোগ্যতা, তার দক্ষতা, সাংগঠনিক ক্যাপাসিটি সকল কিছুই প্রশংসিত। সেই জায়গাটুকু একটু আশার আলো যে দলীয় কর্মীরা তাদের সাধারণ সম্পাদককে এবার পাবেন, মানে একটা দিনও দলীয় কার্যালয়ে হোক, মন্ত্রণালয় হোক, তার বাড়িতে হোক, তাকে একটা সুযোগ পাওয়া যেতে পারে। এবং যদিও আমি এখনো সৈয়দ আশরাফের আমি প্রশংসা করি যে মার্জিত রুচির এই মানুষটুকু, তার কিন্তু হয়তো তার
কাজের ক্ষেত্রে তার পলিসিটা ভিন্ন ছিল, তাকে কর্মীরা কখনো পেত না। এটা সৌদার সাহেবের কাছ থেকে আজকে আমরা যেটি গণমাধ্যমে দেখতে পেয়েছি, শিরোনামও আছে, সেটি হচ্ছে যে চমক যাই থাকুক, পরিবর্তন হোক বা না হোক, সেটি দলীয় সভাপতি শেখ হাসিনা এবং তিনি ছাড়া এখনো কেউ জানেন না। এটা একদম একটা সঠিক, কারণ তিনি এখনো সাধারণ সম্পাদকের দায়িত্বে। আবার এটাও ট্রু, যখন নতুন কমিটি যখন গঠন হয় তখন দলীয় সভানেত্রী তখন সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন যে কাদেরকে রাখা হবে, কাকে রাখা হবে না। তো অনেকটা কিন্তু এখন ক্লিয়ার। আপনি যদি দেখতে পান গত কয়েকদিনের কর্মতৎপরতা আমরা দেখতে পাই যে ওবায়দুল কাদের অনেক বেশি সক্রিয়, তার কার্যক্রম, তার অ্যাক্টিভিটিস, মানে অনেকটা মনে হয় তিনি কোনো সিগন্যাল নেত্রীর কাছ থেকে পেয়েই সতর্কতার সঙ্গে তার কর্মতৎপরতা বাড়ালেন। এমনকি আমরা এটাও দেখেছিলাম গত 2 দিন ধরে তাকে নেতা কর্মী অভিনন্দন জানাচ্ছেন, অভিনন্দন তিনি সিক্ত। এটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে একটা পরিবর্তনের হাওয়া দেখা যাচ্ছে। তো সেই জায়গাটুকুতে সৈয়দ সঠিক বললেন। এটাই সৈয়দ যখন দায়িত্ব পেয়েছিলেন তখন তার সঙ্গে কথা বলেই কিন্তু কমিটি গঠন করেছিলেন। এবার যিনি দায়িত্ব পাবেন তার সঙ্গে কথা বলেই শেখ হাসিনা কমিটি গঠন করবেন। এটা আওয়ামী লীগের রাজনীতিক একটা সৌন্দর্য বা বিউটিও আপনি বলতে পারেন। এই জায়গাটুকুতে আমার কাছে মনে হয় এবার যেটি ঘটবে, এবার একটা পজিটিভ সাইডটুকু আমরা যেটা আরো আভাস পাচ্ছি, আপনি শুধু সাধারণ সম্পাদক নয়, প্রেসিডিয়াম, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অন্যান্য সম্পাদকীয় পোস্টে একদম যারা সত্যিকারের রাজনীতিবিদ, যারা রাজনীতিতে যাদের পেশা এবং রাজনীতিতে তাদের বাস্তবতা, তাদেরকে নেতৃত্বে আসার একটা প্রবণতা বা তাকে নিয়ে আসার একটা সুযোগ তৈরি হচ্ছে। কারণ তৈরি হচ্ছে এই কারণেই শেখ হাসিনা 2018 সালে যে ইলেকশনটুকু হবে, ডিসেম্বর হোক আর নভেম্বরে হোক, হোয়াট এভার টাইমিং এজ পার শিডিউল, তো ওই সময়টা তাকে একটা এমন একটি সংগঠন তৈরি করতে হবে, এমন একটি সংগঠন মানুষের কাছে উপহার দিতে হবে যে সংগঠন হবে কর্মী বান্ধব, জনবান্ধব এবং সাধারণ মানুষমুখী। এবং শুধুমাত্র ড্রয়িং রুম পলিটিক্স করে আপনার হাইব্রিড, আপনার আলালের ঘরে দুলাল, আপনি তথাকথিত ধরেন আওয়ামী লীগ রাজনীতি শুধু সুবিধা ভোগ করার জন্য রাজনীতিটা করেন, যাদের আওয়ামী লীগের দায়িত্ব পেয়ে যারা গুলশান, বনানী, বারে যারা আপনি কাউরান বাজারে বড় বড় অফিস খুলে ব্যবসা বাণিজ্য ব্যস্ত ছিলেন এবং সাংগঠনিক দায়িত্বের চেয়ে তারা বেশি ব্যস্ত ছিলেন আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে, তাদেরকে আওয়ামী লীগের কর্মীরা দেখতে চায় না। কর্মীরা সবসময় কি চায়? সবসময় চায় যে তার মনের মতো একটি কমিটি হবে, যে কমিটিটুকু দল সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সেই নেতৃবৃন্দ তার সেই কর্মদক্ষতার মধ্যে কর্মীদের মন জয় করে দলকে চাঙ্গা রাখবেন, সংগঠিত রাখবেন, সামনে এগিয়ে নেবেন। সেই জায়গাটুকুতে আমার কাছে মনে হয় 2014 সালের 5 জানুয়ারি যে ইলেকশন ছিল, 2018 সালে সেরকম নাও হতে পারে। তো চ্যালেঞ্জিং একটা জায়গা মোকাবিলা করতে হলে আওয়ামী লীগকে সেই জায়গাটুকু স্ট্রং একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় শামিত করে সেই দলটাকে যদি এগিয়ে নিতে হয় আপনাকে, এবং আগামী দিনে রাজনৈতিক কঠিন রাজনীতিকে যদি মোকাবেলা করতে হয়, তাহলে দক্ষ কর্মী বাহিনী লাগবে, দক্ষ নেতৃবৃন্দ লাগবে, যারা কর্মীদের প্রতি ভালোবাসা থাকবে, যারা শুধুমাত্র নিজের বেনিফিটের জন্য রাজনীতিটুকু করা, এই প্রবণতা ভুলে যেতে হবে। অনেক হলো তো গত 2টি কমিটিতে যারা ছিলেন, যাদেরকে আমি একটু এক মিনিট আপনাকে শেষ করতে এসেছি ওই জায়গাটুকুতে, যাদের 5 জানুয়ারি ইলেকশনের সময় কর্নেল জিয়াউল আহসান র্যাবের দায়িত্বে থাকে, যাদেরকে তাদের নির্বাচনী এলাকা থেকে পুলিশ পহরায়, র্যাব পাহারায়, হেলিকপ্টার করে ঢাকা আনতে হয়েছিল, তাদেরকে যদি আবার না হয় তারা কিন্তু আবারও বিপর্যয়ের মধ্যে পড়বেন। নিজের এলাকা ঠিক করতে যিনি পারেন না, সারা বাংলাদেশ তিনি কি করে ঠিক করবেন? সেই জায়গাটুকু সতর্ক থাকতে হবে। যারা ব্যাংক, বিমা, শিল্প, কলকারখানা, ব্যবসা করতে করতে ক্লান্ত, তাদেরকে যদি দলীয় দায়িত্ব দেয় তাদেরকে সমস্যা তৈরি হবে। আরেকটি বিষয়, দলের প্রেসিডিয়ামের অনেক সদস্য, অনেক মন্ত্রিসভার সদস্যকে আমি নিজে দেখেছিলাম অনেক অনুষ্ঠানে, কিন্তু পার্লামেন্টে আপনি অনুষ্ঠানের সময় খেয়াল করে দেখবেন তারা কিন্তু ঘুমিয়ে পড়েন। যেমন শেখ হাসিনা প্রায় অনারেবল প্রাইম মিনিস্টার বক্তব্য রাখেন, তারা ঘুমিয়ে থাকেন। অদ্ভুত ব্যাপার। তাদেরকে যদি রাখা হয় এবারও, তাহলে কিন্তু আপনি একটা আগামী দিনের ডিজিটাল প্রযুক্তির কথা বলবেন, আবার ওই ধরনের নেতৃত্ব রাখবেন, যেটা একসঙ্গে হবে না। আপনাকে বাস্তবমুখী কমিটি করতে হবে, আপনাকে সেরকম কর্মদক্ষ এবং দক্ষ কর্মী বান্ধব মানুষকে নিয়ে আসতে হবে, যারা দল পরিচালনার সক্ষমতা রাখেন। যাদের সক্ষমতাটুকু নাই এবং ঘুমিয়ে পড়া নেতৃত্ব দিয়ে রাজনীতি সঠিকভাবে চলতে পারে না। মানুষ তো সবসময় একরকম যায় না। কবি নজরুল বলেছিলেন, চিরদিন কাহারও সমান নাই যায়। ওইটুকু মনে রাখতে হবে। কিন্তু এবার আরেকটি প্রশ্ন, যে সম্মেলন ঘিরে, সম্মেলনের ব্যাপক যে আয়োজন এবং অনেক মানুষের অংশগ্রহণ, দেশি বিদেশি প্রতিনিধি দল ছাড়া, শিরোনামে এটাও দেখেছি যে বিএনপির প্রতিনিধি দলও যাবেন, বিদেশ থেকে প্রতিনিধিরা আসছেন, অনেক মানুষের অংশগ্রহণ। তো এটিকে ঘিরে রাজধানীতে যে নিরাপত্তা ব্যবস্থা এবং রাজধানীর বিভিন্ন সড়কের যে যোগাযোগ যে ব্যাপারটি করা হয়েছে, যে কিছু সড়ক বন্ধ থাকবে এরকম, এটিকে ঘিরে জনজীবন এক ধরনের প্রভাবের নিয়ম আমরা শিরোনাম দেখছি। দেখুন, আমার 97-এ কমনওয়েলথ কনফারেন্সে আমি যোগ দিয়েছিলাম ইডেন বরাতে। আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, তিনি তখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তো যেদিন সম্মেলন ব্রিটেনের রানী এলিজাবেথ উদ্বোধন করলেন, তারপরের দিন
এডেনবার্গের কাগজগুলোতে আমি কি দেখলাম, স্কটল্যান্ডের কাগজগুলোতে তারা বড় বড় শিরোনাম ফার্স্ট পেজে, যে সেখানকার এই এতগুলো দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসার কারণে যে ঝামেলাটা তৈরি হলো, মাস পিপল তাদের সিটি নগর ছেড়ে চলে গেল গ্রামগঞ্জের দিকে, কারণ তারা এই ঝামেলাটুকু সহ্য করতে পারছিল না। এবং সেখানে সম্মেলনের খবর ভিতর পথে ছোট্ট করে, তো মূল জায়গাটুকু তো হলো, হ্যাঁ উৎসব তো দরকার আছে, কিন্তু খেয়াল রাখতে হবে কালকে বুয়েটের ভর্তি পরীক্ষার কথা, খেয়াল রাখতে হবে ঢাকা মেডিকেল কালকে যেসব রোগীরা যাবেন, আমার বঙ্গবন্ধু মেডিকেলে যে রোগীরা যাবেন তাদের জন্য অল্টারনেটিভ কথাটুকু খেয়াল রাখতে হবে, কারণ ওই এলাকাতে প্রচুর হাসপাতাল, মেডিকেল কলেজ, তার সেই জায়গাটুকু যেন ব্যাহত না হয়। কালকে শিক্ষা প্রতিষ্ঠান বা পরশুদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া যাতে ব্যাহত না হয়, যদিও সকাল 8টার পর থেকে বিবিএ পিরিয়ডগুলো বন্ধ থাকবে, যেটি ডিএমপি অলরেডি ডিক্লেয়ার করলো। আমার কাছে মনে হয় ঠিক আছে, একটা বড় আমেজ, একটা উৎসব হচ্ছে, কিন্তু বাকি দিকগুলো একটু খেয়াল রাখা যতটুকু পারা যায় করা দরকার। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।